ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর গল্প। তো সরাসরি আমরা ঘটনায় চলে যাই। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। রাবে আপু নামের একজন পাঠিয়েছেন এই ঘটনাটি এবং সংগ্রহ করেছেন সাবিত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বলছেন রাবে আপু, আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল ১৯৯০ সালে। আমার হবু ভগ্নিপতির পরিবার কিশোরগঞ্জে থাকতেন আর আমরা থাকতাম ময়মনসিংহে। বিয়ে ঠিক হতেই বরের মা আমাদের বললেন, তোমরা কিশোরগঞ্জে এসে বিয়েটা করো, কারণ ময়মনসিংহে আমাদের তেমন কেউ নেই। কিন্তু এখানে কিশোরগঞ্জে আমার বোন থাকেন, আর যদি আমরা ময়মনসিংহে যাই তাহলে আমাদের ফ্যামিলির অনেক মানুষ আসবে, প্রায় ৭০ থেকে ৮০ জনের মতো। কিন্তু তোমরা যদি এখানে আসো, তোমাদের পরিবার ছোট, তাই বেশি ঝামেলার কিছু হবে না। আমাদের ছেলে তো ঢাকায় থাকে, কিন্তু এত লোকের থাকার ব্যবস্থা করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তোমরা এখানেই চলে আসো, বিয়েটা ভালোভাবে হয়ে যাক। আমার আব্বুর এই কথাটা একদমই ভালো লাগেনি, কারণ নিয়ম বা রীতি অনুযায়ী বরপক্ষ হয়েই বরাত নিয়ে কনের বাড়ি আসে এবং কনে কি তুলে নিয়ে আসে, আর সেটাই তো এক্ষেত্রে হওয়া উচিত। হোক সেটা ১০০ জন বা ২০০ জন, তাদের আপ্যায়ন করা আমাদের দায়িত্ব। কিন্তু আমি বিষয়টা গুরুত্ব না দিয়ে কোনো রকম প্রতিবাদ করলাম না। আব্বুও অনিচ্ছার সত্ত্বে বিষয়টা মেনে নিলেন। বাবার রাগ কমানোর জন্য বলা হলো, হোক কীভাবেই, কোনো সমস্যা নেই, বিয়ে তো পাকা হয়েই গেছে, যদি বোঝাপড়ার মাধ্যমে এগোনো যায় তবে সেটা ভালোই। শুরুতেই মন খারাপ করা ঠিক না। যাই হোক, কথা চূড়ান্ত হলো এবং আমরা কিশোরগঞ্জে যাব বলে সিদ্ধান্ত নিলাম। বোনের বিয়েটা ছেলের খালা বাড়ি থেকেই হবে। ধীরে ধীরে আমার মা বুঝতে পারলেন যে বরপক্ষ বেশ কৃপণ স্বভাবের মানুষ। তখন ল্যান্ডলাইনের সময়, যেখানে একটা ল্যান্ডলাইনের খরচ ছিল ২০,০০০ টাকা, আর এমনিতেও মিনিটের হিসাবে কল বুক করা যেত না, আর ছোটোখাটো কলে বিয়ের মতো বড় বিষয়ে আলোচনা করাও সম্ভব ছিল না। যদি আমার বোনের হবু শাশুড়ির কোনো জরুরি কথা বলার প্রয়োজন হতো, তাহলে তিনি তার ননদকে দিয়ে আমার মাকে ফোন করাতেন। তিনি বলতেন, আন্টি আপনি ভাবিকে একটু ফোন দিন, আপনার সাথে নাকি কি জরুরি কথা বলবেন। তারপর হঠাৎ করেই লাইনটা কেটে যেত। পরে আম্মু ফোন করলে আমরা প্রায় আধা ঘন্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম। আমার আব্বু এসব একদমই পছন্দ করতেন না। আমরা কোনো ধনী পরিবার ছিলাম না, কিন্তু মধ্যবিত্ত হলেও আমার আম্মু আব্বু সন্তানদের ব্যাপারে যথেষ্ট উদার ছিলেন। আমাদের বড় করা হয়েছিল সেই পূর্ণ দিনের হিসাব অনুযায়ী। আমাদের মধ্যে কোনো নোংরামি বা অপ্রয়োজনীয় বাহুল্য ছিল না। আমরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসতাম এবং মানুষকে সম্মান দিতে জানতাম। আমরা টাকা জমানোর চেয়ে প্রয়োজন মতো খরচ করায় বেশি বিশ্বাসী ছিলাম। আব্বু সবসময় বলতেন, টাকা উপার্জন করি কেন, সন্তানদের উপর খরচ না করলে জমি বা দোকান কিনে কী লাভ। এটা ঠিক যে ওনাদের মানসিকতা আমাদের থেকে একদম আলাদা। আমি আব্বুর সঙ্গে এই ব্যাপারে একমত ছিলাম। আমরাও ওদের এই অতিরিক্ত কৃপণতা পছন্দ করতাম না। আমি আপুকে বলতাম, আব্বু ওরা তো বেশ কৃপণ লোক, ওদের মা আমাদের সব খরচ ছড়িয়ে নিচ্ছে, কিন্তু নিজেরা একটা পয়সাও খরচ করছে না, আর তুমি বেচারা কিছুই বলো না। ও আমার কথাই শুধু হাসত। আমার মা তখন আমার ভগ্নিপতিকে দেখতেন, যিনি দেখতে বেশ সুদর্শন ছিলেন। তার চেহারার পাশাপাশি একটা ভালো চাকরিও ছিল, এবং চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ওনার বাকি সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল। পরিবারটা বেশ বড় ছিল। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি একাই থাকতেন। যাই হোক, আমরা বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জ গেলাম। বিয়েতে যেমন পরিবারের সবাই উপস্থিত থাকে, তেমনি আমাদের বোনের সবচেয়ে বড় ননদের ছেলেটা আমার আশেপাশেই ঘুরঘুর করত। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম, এবং এসব আমার কাছে খুব অদ্ভুত লাগত। আমি যখনই চোখ তুলে তাকাতাম, দেখতাম সে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আমার একদমই নিচু মানের মনে হতো। আমি এমন ছেলেদের একেবারেই পছন্দ করতাম না। বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানেই এমনটা চলছিল। বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ছেলেটার ওপরে বেশ বিরক্ত ছিলাম। যাই হোক, বিয়ে হয়ে গেলে আমরা ময়মনসিংহ ফিরে এলাম, এবং আমি আমার পড়াশোনায় মনোযোগ দিলাম। আমার বোন ঢাকায় ছিল এবং খুব ভালো ছিল। বিয়ের পর আম্মু ওকে দেখে খুব খুশিই থাকতেন। আশ্চর্যের বিষয় ছিল, আমার ভগ্নিপতি তার বাড়ির লোকদের চেয়ে অনেক বেশি আলাদা ছিলেন। খরচের ব্যাপারে তিনি একদমই কৃপণ ছিলেন না। তিনি বোনের জন্য পৃথিবীর সব সুখ এনে পায়ের নিচে রেখে দিয়েছিলেন। সেই সময়ের হিসাবে আমার বোন একটা আদর্শ জীবনযাপন করছিল। ভগ্নিপতি আর বোন প্রায়ই আমাদের বাসায় আসত, আর আম্মু ওদের জন্য খুব ভালো ভালো রান্না করতেন। আমরাও তাদের আশায় খুব খুশি হতাম। ভগ্নিপতি বেশ মজার মানুষ ছিলেন। আমার পরীক্ষা শেষ হতেই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঠিক তখনই বাড়িতে আমার বিয়ের ব্যাপারে কথা শুরু হলো। আমি অবাক হয়েছিলাম, কারণ আমি তখনও বিশ্ববিদ্যালয়ে পা রাখিনি। মা বাবা হঠাৎ এমন কেন করছেন বুঝলাম না। পরে জানতে পারলাম বোনের বড় ননদ তার ছেলের জন্য আমার ব্যাপারে মায়ের সাথে কথা বলতে চান। আমার বোন আর ভগ্নিপতি এই সম্পর্কে বেশ খুশি ছিল। বোনকে বলতে শুনেছিলাম, রাবেয়া যদি এই বাড়িতে আসে তাহলে আমার অবস্থান আরও মজবুত হবে। কিন্তু আমি এটা মোটেও পছন্দ করিনি। প্রথমত, ওই ছেলেটাকে আমার একদমই পছন্দ না, আর দ্বিতীয়ত, বিয়ের জন্য আমার বয়সও হয়নি। আর একটা কারণ ছিল, আমার বোনের অবস্থান মজবুত করার জন্য আমি কেন তার ননদের ছেলেকে বিয়ে করব। যাই হোক, কিছুদিন পর সম্পর্কটা প্রায় পাকা হয়ে গেল। আম্মু খুব খুশি ছিলেন, কারণ বড় বোন যেহেতু সুখে আছে, আমিও সুখে থাকব। বাড়িতে কেউ আমার সঙ্গে এই সম্পর্ক নিয়ে কথা বলেনি। আমি চুপ ছিলাম, কিন্তু মনে মনে খুশি ছিলাম না।
যখন আম্মু সম্পর্কটা চূড়ান্ত করার আগে আমাকে জিজ্ঞেস করলেন, আমি স্পষ্টভাবে না করে দিলাম। আমি কেঁদে বললাম, আমি এখন বিয়ে করব না, আমার পড়াশুনো করতে হবে, আর এই ছেলেটা খুব খারাপ, আমি ওর থেকে দূরে থাকতে চাই, আমি কাউকে বিয়ে করব না। আমার এমন কোনো ধারণা ছিল না যে আমার প্রত্যাখ্যানের ফল কি হতে পারে। আমার বোনের খুব খারাপ অভ্যাস ছিল, সে তার স্বামীর প্রতি ভালোবাসার কারণে আমাদের বাড়ির সব কথা তাকে বলে দিত। সে আমার না করার কথাটা ঠিক সেভাবেই ভগ্নিপতিকে জানিয়েছিল। ভগ্নিপতি এটা নিজের এবং তার বোনের অপমান হিসাবে নিলেন। তিনি বাসায় এসে মাকে বললেন, আমার আশা ছিল না রাবেয়া এমনটা করবে। আমার ভাগ্নের মধ্যে খারাপ কিসে, কমতি কিসে? তখন ছেলেটা সৌদি আরবের একটা বড় কোম্পানিতে চাকরি করত। ভগ্নিপতি বললেন, রাবেয়া তো রাজত্ব করত। মা বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করলেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে রাবেয়া এখনও ছোট, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে জানে না, তাই তিনি যেন কিছু মনে না করেন। কিন্তু আমার ভগ্নিপতি জেদ ধরে বসেছিলেন। তিনি বাসায় আসতেন ঠিকই, কিন্তু আমার সাথে কোনো কথা বলতেন না, এমনকি সালামের জবাবও খুব রুক্ষভাবে দিতেন। বড় বোনের তখন নতুন বিয়ের সময় ছিল। সে আমার বোনকেও আরেক কথা শুনিয়েছে। এই ব্যাপারে আমার বোন বাড়িতে এসে অভিযোগ করত যে তার বোনের কারণে তাকে অনেক কথা শুনতে হচ্ছে। আপু বলতেন, হ্যাঁ, রাবেয়া তো বিয়েটা করতেই পারত, কি হতো তাতে? আপু আসলে নিজের মতো চলতেন আর শ্বশুর বাড়ির গুণগান গাইতেন। আমার মায়ের মনে হলো বোনের সংসার যেন না ভাঙে আর আমার জন্য যেন কোনো সমস্যা তৈরি না হয়, তাই তিনি আমাকে বললেন আমি যেন আমার ভগ্নিপতির কাছে ক্ষমা চাই। আমি তখন এমন একটা বয়সে ছিলাম, বুদ্ধি বিবেচনা বেশি কাজ করত না। আমি আমার বোকামির কারণে ভগ্নিপতির কাছে ক্ষমা চেয়েছিলাম। আমার ভগ্নিপতি যে বেশ অহংকারী মানুষ সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। আমার ক্ষমা চাওয়ার কারণে তিনি ভেবেছিলেন তিনি শুধু নাক সিটকাবেন আর শ্বশুরবাড়ির লোকেরা তার পেছনে দৌড়াবে। কিন্তু এখন আমি ভাবি এটা খুব ভুল সিদ্ধান্ত ছিল। সেখানে আমার বড় বোনের সম্মান ছিল এবং সেখানে আমারও একটা সম্মান মর্যাদা আছে। ভগ্নিপতিকে মানানোর জন্য, তাকে খুশি করার জন্য মা আমাকে দিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন। ঠিকই, আজ মনে হয় মায়ের এই সিদ্ধান্তটা একদমই ভুল। যাই হোক, দিনগুলো এভাবেই চাটছিল। আমি ব্যাচেলর পরীক্ষা দিলাম, তারপর আবার সেই একই সম্বন্ধ আমার ঘাড়ে এসে বসল। এই সময়ের মধ্যে আমি আমার বোনের ননদের ছেলেকে 2-3 বার দেখেছিলাম। তার সেই একই অভ্যেস, যেখানেই দেখত সেখানেই আমাকে বিরক্ত করত, পরিবেশটা নষ্ট করে ফেলত। তবে এটা হয়তো তার ব্যক্তিত্বের একটা অংশ ছিল। এবার যখন আমার বিয়ের প্রস্তাব এলো, আমি সরাসরি না করে দিলাম। বোনকেও বললাম এবার যেন এই বিষয় নিয়ে আমার সাথে কেউ কোনো কথা না বলে। যাই হয়ে যাক না কেন, আমি এই লোককে বিয়ে করব না। এই কথায় আমার ভগ্নিপতি আর তার বোন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তাদের আচরণ স্পষ্ট বলে দিচ্ছিল যে তারা ভেতর থেকে ভেঙে পড়েছে। ঠিক এই সময় আমার খালার মাধ্যমে কিশোরগঞ্জ থেকে আমার জন্য একটা সম্পর্ক এলো। ছেলেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, যেন কোনোভাবে ওদের হাত থেকে আমি মুক্তি পেতে পারি। ছেলেটার সাথে আমার কথাবার্তা হলো, তার স্বভাবও ভালো ছিল, আর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হলো। আমি সব দিক থেকে সন্তুষ্ট ছিলাম। যখন আমার হবু বরের ননদকে আমার বাগদানের খবর জানানো হলো, তারা কোনো প্রতিক্রিয়া দেখালো না। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর আমি খুব খুশি ছিলাম। আশ্চর্যের বিষয় ছিল, আগেরবার যখন আমি না করেছিলাম তখন আমার বোন আমাকে অনেক কথা শুনিয়েছিল, কিন্তু এবার ঝামেলা না করে অন্য জায়গায় বিয়েতে রাজি হওয়ার পরও সে কিছুই বলল না, শুধু চুপ করেছিল। এতে আমি একটু অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো এবার সে বুঝতে পেরেছে যে আমি নিজের পছন্দেই বিয়ে করব। যতক্ষণ না আমি সন্তুষ্ট হব, আমার বিয়ে কারো ইচ্ছে হবে না। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে ডেকেছিলেন। আমার ড্রেসটা আমি আর আমার এক বান্ধবী মিলে পছন্দ করেছিলাম। আমি খুবই খুশি ছিলাম। যখন আমি অনুষ্ঠানের জন্য তৈরি হতে যাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে একপাশে ডেকে বলল, আমার দোয়া তোর সাথে আছে, কিন্তু আজকের দিনে খুব সাবধানে থাকিস। নিজের খুশি খুব বেশি প্রকাশ করিস না, এক তো নজর লাগে, আর কেউ যদি কিছু খেতে দেয় খাবি না, আর কাউকে নিজের পোশাক পরতে দিস না। আমি এতটাই খুশি ছিলাম যে তার কথায় তেমন গুরুত্ব দেইনি। যাই হোক, বাগদানে অনুষ্ঠান শুরু হলো, আর খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছিল। আর আমি ছবি তুলতে, পোস্ট দিতে এতই ব্যস্ত ছিলাম যে পুরোপুরি ভুলে গিয়েছিলাম আমার বোন কি বলেছিল। আমার বোনের ননদ একদম চুপচাপ ছিলেন, তেমন কোনো কথা বলেননি। খাওয়া দাওয়ার পর বোনের ননদ স্টেজে এসে আমার কাছে বসলেন এবং বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি হেসে মাথা নিচু করলাম। তিনি বললেন, তোমার নেকলেসটা একটু সরে গেছে। এই বলে তিনি আমার নেকলেসটা ঠিক করার জন্য আমার জামার পাশ দিয়ে হাত দিয়ে নেকলেসটা ধরে সামনে পেছনে করলেন। তখন আমার মনে হলো আমার কয়েকটা চুল যেন ছিঁড়ে গেল। আমি চোখ বন্ধ করে বললাম, থাক, এখন ঠিক হয়ে গেছে। আমার চুলগুলো খোলা ছিল, আর আমার দুই পাশেই আমার বান্ধবীরা বসেছিল। ওরা আমার কাছ থেকে সরে গেল। আমি আমার চুল ঠিক করে নিলাম, আর স্টেজ থেকে নেমে গেলেন তিনি। যাই হোক, বাগদানের অনুষ্ঠান শেষ হলো, আর আমাদের বিয়ের তারিখ 8 মাস পরে ঠিক হলো। আমাদের বড়রা ঠিক করলেন যে কেনাকাটা হবে ছেলে মেয়ে পছন্দে। তাই আমার হবু শাশুড়ি বললেন তিনি আমার সঙ্গে শপিংয়ে যাবেন, আর না হলে টাকা দিয়ে দেবেন, যেন আমি নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারি। আম্মু বললেন কিছু কেনাকাটা আমরা একসাথে করব, আর কিছু না হয় ওরা দুজন মিলে করুক। মানে সবকিছু খুব ভালোভাবে চলছিল।
কয়েকদিন পর থেকেই এমন হতে লাগলো যে আমার হবু বরের সাথে একদম কথা বলতে ইচ্ছে করতো না। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো আর সারাক্ষণ বমি বমি লাগতো। মনে হতো যেন অ্যাসিডিটি হয়েছে। খুব কষ্ট হচ্ছিল, কিছুই খেতে ইচ্ছে করতো না। বাড়িতে যখন মা বাবা বিয়ের কথা বলতেন, যা কিছুদিন আগেও আমার খুব ভালো লাগতো, এখন আমি বিভ্রান্ত হয়ে যেতাম যে আমি বিয়ে করে ঠিক করছি কিনা। মা আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? আমি কয়েকদিনের মধ্যেই খিটখিটে হয়ে গেলাম। আমার মেজাজ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি আম্মুকে উল্টো জবাব দিতাম। কেন, কি হয়েছে, আমার পেছনে পড়ে আছো কেন? আর আমি নিজেও পরে আমার আচরণের জন্য লজ্জিত হতাম। ভাবতাম এসব কি বলছি, কিন্তু অজান্তেই এসব আমার সাথে ঘটত। এর মধ্যে আমার ফোন বাজতো, আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তার সাথে কথা বলতে কোনো ইচ্ছেই করতো না। ফোন বেজেই যেত, আমি জানতাম এটা তারই ফোন। আমি বিছানা থেকে উঠতাম না। আম্মু গিয়ে ফোন ধরতেন, তার সাথে কথা বলতেন, তারপর এসে বলতেন ফোনে কথা বল, আর আমি সাথে সাথে মানা করে দিতাম। আমি কোনোদিন কথা বলতাম না, আমার একদমই কথা বলতে ইচ্ছে করতো না। তার প্রতিদিন ফোন আসতো, কিন্তু আমি আমার অসুস্থতার অজুহাতে কথা বলতাম না। আমার একদমই কথা বলতে ইচ্ছে করতো না। আমি ভাবতাম আমার অবস্থা খারাপ, আর ও চায় শুধু কথা বলতে। এভাবেই সময় কাটছিল। আমার হুবু বরের বড় ভাই জার্মানি থেকে এসে আমার সাথে দেখা চাইলেন। আম্মু সবাইকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন, আর আমাকে বিশেষভাবে বললেন, ভালোভাবে থেকো, ডাইনিং টেবিলে বসে কথা বলো, তোমার হবু বরকেও সময় দিও, যাতে কিছু সময় ভালোভাবে এগিয়ে যায়। আমি অনেক অনিচ্ছা সত্ত্বেও ডাইনিং টেবিলে এসে বসলাম। আমি নিজেও চেয়েছিলাম তাদের সাথে কথা বলতে, কিন্তু আমি শুধু সবার দিকে তাকিয়েছিলাম। আর হঠাৎ আমার নাক থেকে রক্ত পড়া শুরু হলো। আমি দ্রুত বাথরুমে ছুটে গেলাম, মাথায় পানি দিয়ে পট্টি বাঁধলাম। ভাবলাম হয়তো সাধারণ নাক দিয়ে রক্তপাত, কিন্তু এটা বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিল না। আমি বিছানায় মাথা ঝুলিয়ে অনেকক্ষণ শুয়ে রইলাম, কিন্তু রক্ত ঝরতেই থাকলো। যতক্ষণ তারা আমাদের বাড়িতে ছিল, আমার অবস্থা এমনই ছিল। রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। আমি না তাদের সাথে বসতে পারলাম, না আমার হুবু বরের সাথে কোনো কথা বলতে পারলাম। তাদের চলে যাওয়ার পর আমার মা আমাকে খুব বকাঝকা করলেন। তিনি বললেন, এটা কি ধরনের আচরণ? তুমি এসে বসো, তাদের সাথে কথা বলো, তা না তুমি কিছুই করতে পারছো না। আর হঠাৎ করে তোমার নাক দিয়ে রক্ত পড়ল কেন? জীবনে তো কখনো এরকম দেখিনি। আমি শুধু মায়ের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, এর মধ্যে আমার কি দোষ? আমার মন একদমই শান্ত ছিল না, কিন্তু আমার স্বাস্থ্য বা আচরণের কারণে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমরা একসঙ্গে ফার্নিচার পছন্দ করতে চেয়েছিলাম, একসঙ্গে কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার কোনো কিছুতেই কোনো আগ্রহ ছিল না। আমার মধ্যে অনেক নেতিবাচকতা জমে গিয়েছিল। আমি সব কিছুতেই খারাপ কিছু খুঁজে বের করতাম। আমার হবু শাশুড়ি যখন সাধারণ কোনো কথা বলতেন, আমি তার না জানি কত রকম অর্থ বের করে ফেলতাম। আমার মা আমাকে বারবার বলতেন, তুই যা ভাবছিস তার চেয়ে অনেক বেশি ভুল বুঝছিস, কথাগুলো অপ্রয়োজনের দিকে নিয়ে যাচ্ছিস, তোর উদ্দেশ্য আমার ভালো লাগছে না। আমি কিছুই মনে রাখতে পারতাম না। আমি 2 সেকেন্ড আগে কি বলেছি সেটাও ভুলে যেতাম। আর আমার হবু বরের সাথে কথা তো আমার হতোই না। কখনো ভাবতাম না যে সে আমার জীবনের একটা অংশ হতে চলেছে। আমার মাথার মাঝখানে প্রচণ্ড ব্যথা হতো। মনে হতো আমার মাথার মাঝখানে কেউ হাতুড়ি পেটাচ্ছে। আমার মাথা ফেটে যাচ্ছে। আমার গলা, আমার কাঁধ সবসময় শক্ত হয়ে থাকতো। আমি নিজের উপর এতটাই চাপ অনুভব করতাম যে মনে হতো বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকি আর না উঠি, কারো মুখ না দেখি, কারো আওয়াজ যেন কানে না আসে। এই সময় বাগদানের ছবিগুলো ওয়াশ করে আনা হলো। সবাই খুব মজা করছিল, কিন্তু আমার কোনো আগ্রহই হচ্ছিল না। আমার বোন অ্যালবামটা আমার কাছে নিয়ে এসে বলল, দেখ ছবিগুলো কেমন হয়েছে, কিন্তু আমার চোখ খোলারই ইচ্ছে হচ্ছিল না। আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে উঠে দাঁড়াতে পারতাম না, নিজ থেকে পানি পর্যন্ত খেতে পারতাম না। জানি না কেন আমার ভেতরে এক ধরনের ভয় কাজ করত। মানুষের মুখ দেখলে আমি ভয় পেতাম। কেউ ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মনে হতো ওরা আমাকে মেরে ফেলবে, আর আমি চিৎকার শুরু করে দিতাম। আমি এক অবর্ণনীয় যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর কেউ আমার কষ্টটা বুঝতে পারছিল না। ডাক্তাররা বলতো আমার অ্যাংজাইটি হচ্ছে। আম্মু জিজ্ঞেস করতেন, কিসের টেনশন, তোর বাগদান তোর পছন্দেই হয়েছে। আমি বুঝতাম না কি উত্তর দেব। আজানের সময় হলে আজানের শব্দ শুনে আমার ভয় লাগতো। আমি নামাজ পড়তাম না, শুধু একটা চিন্তাই ঘুরত, হতাশা কাজ করত। আমার মন সবসময় চাইতো আমি মরে যাই। মা যখন আমার মুখ থেকে সব কথা শুনতেন আর অবস্থা দেখতেন, তিনি ভয়ে কেঁপে উঠতেন। তিনি আমার জন্য দোয়া করতেন, ফু দিতেন। আমার বোন আমার কাছে এসে জিজ্ঞেস করত, তুই কি কারো হাতে কোনো খাবার খেয়েছিলি? আমি ওর কথায় প্রচণ্ড রেগে যেতাম। আমার কিছুই মনে ছিল না। একদিন দুপুরে আমার বোন বাগদানের অ্যালবামটা নিয়ে আমার কাছে এলো, আমাকে দেখাতে শুরু করলো। অ্যালবামটা খোলার আগে সে আমার ওপর কিছু ফু দিল, তারপর আমাকে গরম পানি খেতে দিল। এরপর এক এক করে ছবিগুলো দেখাতে লাগলো। সে আমার সামনে অ্যালবামটা খুলল, আর তার ফুয়ের এতটাই প্রভাব ছিল যে আমি আরামে বসে ছবি দেখতে লাগলাম। সে বারবার আমার হবু বরের নাম নিয়ে বলছিল, দেখ কত সুন্দর লাগছে।
আর আমি আমার বোনকে দেখে ভাবছিলাম, হ্যাঁ, এই মানুষটাই তো আমার জীবনের একটা অংশ ছিল। আমি শুধু নড়ে চড়ে বসে আমার বোনের দিকে তাকাচ্ছিলাম। তারপর একটা ছবিতে, যেখানে আমার ক্লোজ আপ শট ছিল, আমি অ্যালবামটা আমার বোনের হাত থেকে নিয়ে বললাম, আমার নেকলেস তো একদম ঠিকঠাকই ছিল। আমার বোন বলল, হ্যাঁ, একদম ঠিকই তো ছিল। আমি ওকে দেখিয়ে বললাম, তাহলে আন্টি আমাকে কেন বললেন তোমার নেকলেস সরে গেছে? আমার বোন সব ছবি ভালো করে দেখে বলল, কোনো ছবিতেই তো তোর নেকলেস জায়গা থেকে সরেনি। বলতো কি হয়েছিল? আমি তাকে পুরো ঘটনা বললাম। আমি জানি না কিভাবে আমার স্মৃতিশক্তি তখন আমার মাথায় ভর করেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোর চুল ছিঁড়ে গিয়েছিল? আমি বললাম, হ্যাঁ, যখন তিনি আমাকে নেকলেস ঠিক করে দিচ্ছিলেন তখন কিছু চুল ছিঁড়েছিল। এরপর আমার বোনের মুখটা দেখার মতো হয়েছিল। সে উঠে গিয়ে মাকে বলল, মা, এর কোনো ডাক্তারের দরকার নেই, একে আলেমের কাছে নিয়ে যাও। জানা গেল যে আমার ওপর জাদু করা হয়েছে, আর মাত্র 3টে চুল দিয়েই জাদু করা হয়েছিল, যেন আমি কখনো সুখী হতে না পারি। আমার বিয়েটা ভেঙে যায়। প্রায় 2 মাস আমার নুরানি চিকিৎসা চলল। চিকিৎসার শুরুতে আমার অবস্থা এত খারাপ হয়ে যেত যে এক মুহূর্ত শান্তি পেতাম না। আমি দাঁড়িয়ে থাকলে মনে হতো বসে পড়ি, বসে থাকলে মনে হতো শুয়ে পড়ি। ভাবতাম হয়তো শুয়ে পড়লেই শান্তি আসবে। তারপর আমি বিছানায় শুয়ে পড়তাম, তখন আমার মন ছটফট করত। আমি উঠে দাঁড়াতাম, কখনো দ্রুত পায়ে হাঁটতাম, কখনো ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুতাম। আমার সারা শরীরে যেন আগুন জ্বলছিল। এতটাই কষ্টে আমার দিন কাটছিল যে একদিকে জাদুর প্রভাব কাটানোর চিকিৎসা চলছে, আর অন্যদিকে আমার অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। কিন্তু আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। যে দোয়া তারা শিখিয়েছিলেন তা একটানা পড়তে হবে, না হলে চিকিৎসা মাঝপথে থেমে যাবে। আম্মা, আব্বু, আমার বোন, আমরা সবাই মিলে এই চিকিৎসার পেছনে লেগেছিলাম। আমার বোন একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমার ভগ্নিপতিকে কিছু জানায়নি। সে কিছুদিন আম্মুর অসুস্থতার অজুহাত দিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে থেকেছিল। সে তখন আমাকে অনেক সাহায্য করেছিল, না হলে আমি হয়তো ভেঙেই পড়তাম। আমার মধ্যে দোয়া পড়ার মতো সাহস ছিল না। আব্বু বাড়িতে দোয়া পড়তেন, আমার ওপর ফু দিতেন, আর আমাকে কোরআন পড়তে বসাতেন। ধীরে ধীরে আমি ভালো হতে শুরু করলাম, কিছুটা স্বাভাবিকভাবে চিন্তাভাবনা করতে শিখলাম। তখন আমি জীবনের মানে বুঝতে পারলাম। আমি বিছানা থেকে উঠলাম, আমার হবু বরের কথা মনে পড়তে শুরু করলো। যেই অ্যালবাম আমি দেখতেই চাইতাম না, এখন দিনে বারবার সেটা খুলে দেখতাম। আমি খুব কাঁদতাম। 2-3 বার ফোন করেছিলাম, কিন্তু ওপাশ থেকে একদম শীতল সাড়া পেয়েছিলাম। আমার আব্বু খুবই বুদ্ধিমান আর বিচক্ষণ মানুষ ছিলেন, কিন্তু যখনই কথা বলতেন অনেক গভীর কিছু বলতেন। একদিন আব্বু একা বসে বোনকে জিজ্ঞেস করলেন, আমাদের সন্দেহ তো এই জাদুটার দিকে যায়নি, তুই কিভাবে বুঝলি এসব? সে মুখ নিচু করে বলল, আমার বড় ননদ জাদু করায়। সে তার আটকে থাকা কাজগুলো প্রায়ই কারো কাছে জাদু দিয়ে করিয়ে নেয়। যখন রাবিয়া 2 বার আমার ননদের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, তখন আমার শ্বশুরবাড়ির লোকদের আচরণ দেখে আমি কিছুটা আঁচ করে নিতে পেরেছিলাম। তারপর আমার স্বামীর এক দূর সম্পর্কের কাজিন আমাকে তাদের সম্পর্কে কিছু কথা বলেছিল। সে আমাকে সাবধান করে দিয়েছিল যে আমার বড় ননদ থেকে একটু দূরে থাকতে, কারণ সে খুবই হিংসুটে আর কৃপণ মহিলা। আমি তোমাদের সবাইকে এই কথা জানানোর সুযোগ পাইনি, কারণ এসব কথা আমি রাবিয়ার বাগদানের কিছুদিন আগে জানতে পেরেছি, আর তারপরই সব চুপচাপ ওরা আমার বোনের ওপরে প্রতিশোধ নিয়েছে। রাবিয়ার স্বাস্থ্য দেখে আমি আগে বুঝতে পারিনি তার কোনো সমস্যা হয়েছে, কিন্তু ওই দিন সে নেকলেসের ব্যাপারটা আমাকে বলল, আর আমার সন্দেহ তখনই হলো। এসব শুনে আমার বাবা বললেন, হায় আল্লাহ, তুই কাদের সঙ্গে জড়িয়ে পড়লি মা? শুরু থেকেই ওই লোকগুলোকে আমার ভালো লাগেনি। দেখ, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি রাবেয়া আর তার শ্বশুরবাড়ির লোকজন ঝামেলা করে, তাহলে সম্পর্কটা এখানেই শেষ করে দিতে হবে, কারণ আমরা অনেক দিন ধরে তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি। আমরা নিজেদের সমস্যায় এত ব্যস্ত ছিলাম, তারাও ঠিকমতো খোঁজ খবর নেয়নি। আমার মেয়েরা আমার জন্য বোঝা নয়। আমিও বুঝতে শুরু করেছিলাম আমার সাথে আসলে কি হয়েছিল। আলেম সাহেব আমাকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেছিলেন, কিছু বিশেষ দোয়া দিয়েছিলেন যা আমাকে পড়তে হয়েছিল, আর আমি সেগুলো পড়েছিলাম। তারপর আমি আমার হবু বরের সাথে যোগাযোগ করলাম। সে আমার কাছে কিছু অভিযোগ করল। আমিও বুঝতে পারছিলাম যদি আমি তার জায়গায় থাকতাম সেটাই করতাম। তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম, সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জাদুর কথাও। সে বুদ্ধিমান ছিল, বিষয়টা বুঝতে পারল। আমি ভাবছিলাম যদি সে আমার কথা না বোঝে, তাহলে এই মুহূর্তেই সম্পর্কটা শেষ করে দেব, আর এগোনোর কোনো মানেই হয় না। আমি স্পষ্টভাবে বললাম, এখন সিদ্ধান্ত তোমার। চাইলে সম্পর্কটা শেষ করতে পারো, চাইলে চালিয়ে যেতে পারো, কারণ এই সব কিছুর মধ্যে আমার কোনো দোষ নেই। আপনারা নিশ্চয়ই ভাবছেন সে কী সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো এটাই আমার ভাগ্য ছিল। আমরা আজও একসাথে আছি, আলহামদুলিল্লাহ, একটা সুন্দর জীবন কাটাচ্ছি। একসময় অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আর আমি সেসব ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এই বলে রাবেয়া আপু ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, হয়তো সব ঘটনা অত্যধিক ভয় বা ব্রুটাল হয় না, কিন্তু রাবেয়া আপুর জায়গায় নিজেকে কল্পনা করুন। আমাদের আশেপাশে এমন অনেক বোন আছেন, ভাই আছেন, যারা প্রতিনিয়ত এই সমস্ত সমস্যায় ভুগছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।